রোহিঙ্গা সমস্যা আরও বাড়াবে অর্থনৈতিক সংকট, হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন, প্রত্যাবাসনের সমাধান দেখছেন বিশ্লেষকরা। সাজেকে ট্রাক খাদে পড়ে 9 শ্রমিক নিহত, চালকের অদক্ষতা আর গাফিলতিতে বাড়ছে দুর্ঘটনা, শৃঙ্খলা ফেরাতে কঠোর হওয়ার পরামর্শ। তীব্র দাবদাহে বেড়েছে বিদ্যুতের চাহিদা, রাজধানীতে এখনও সহনীয় লোডশেডিং, জ্বালানি কেনায় ব্যয় সাশ্রয়ী ভূমিকায় বিদ্যুৎ বিভাগ। সিরাজগঞ্জের চলনবিল এলাকায় 3 ফসলি জমিতে পুকুর খনন, প্রকৃতি পরিবেশে বিরূপ প্রভাব, ধান আবাদ নিয়ে বিপাকে কৃষকরা। এবং দফায় দফায় দাম বাড়ায় রাজশাহী স্বর্ণ ব্যবসায় মন্দা, স্বর্ণকার পট্টিতে কমেছে ক্রেতার সমাগম, কাজ না থাকার সংকটে কারিগররা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া ফ্রজ। এবারে বিস্তারিত। দেশের অর্থনৈতিক নানা সংকট আরও বাড়াতে পারে রোহিঙ্গা ইস্যু। নতুন করে তাদের জন্য নেয়া 1100 কোটি টাকার প্রকল্প সরকারের ব্যয় আরও বাড়াবে। এই প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা, কারণ পুনর্বাসনের চেয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে সংকটের সমাধান দেখছেন তারা। নূপুর মাহমুদের রিপোর্ট। মিয়ানমার জান্তাদের নিপীড়নের মুখে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 10 লাখ রোহিঙ্গা। সেই সংখ্যা এখন 12 লাখ ছাড়িয়েছে। বিপুল সংখ্যক এ জনগোষ্ঠী আশ্রয় নিয়েছে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারে, কিন্তু সীমান্ত এলাকা থেকে তারা এখন ছড়িয়ে পড়েছে সবখানে। দীর্ঘমেয়াদে দেশের সামাজিক ও অর্থনৈতিক সংকটের কারণ হতে পারেন রোহিঙ্গারা, আর এখনই বাড়তি চাপে পড়েছে দেশের অর্থনীতি। এর মধ্যে কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশু ও কিশোর কিশোরীদের শিক্ষার আওতায় নিয়ে আসতে 1123 কোটি টাকার বিশাল প্রকল্প নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো মন্ত্রণালয়ের প্রস্তাব বলছে, শিক্ষা দেওয়া হবে কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পের শিশু ও কিশোর কিশোরীদের। আগামী 4 বছরে নতুন করে স্থাপন করা হবে 300 শিক্ষা কেন্দ্র, সংস্কার করা হবে বিদ্যমান 3000 লার্নিং সেন্টার। 2,70,000 শিশুকে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। এই প্রকল্পে 668 কোটি 57 লাখ টাকা সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, আর 454 কোটি 44 লাখ টাকা দিচ্ছে সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক টানাপোড়েনে একে বড় অপচয় বলছেন বিশ্লেষকরা। আমরা প্রথমে বলেছি যে প্রায় 10-11 লাখের মতো আছে 2017-র পরে, এখন 2024-এ আমরা বলছি প্রায় 15 লাখ। তো যত সময় যাচ্ছে এই সব রকম এখানে অর্থায়নের যে সংকট, স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংকট, একে অপরের প্রতি অবিশ্বাস, সব কিছুই সংকট বাড়বে যত সময় যাবে। আর আর্থিক সক্ষমতা বুঝে নতুন প্রকল্প নেওয়ার পরামর্শ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের। মায়ানমার কারিকুলাম আমরা যা করেছি এটা ঠিকই করেছি, এবং এর বাইরে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিতে ওদের বিষয়ে এঙ্গেজ করার কোনো প্রয়োজনীয়তা নাই। আমাদের দেশে যতগুলো বড় প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, বাই অ্যান্ড লার্জ সেইগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ রিলেটিভলি ভেরি হাই, কারণ আমরা খুব প্রুডেন্ট জাতি, খুব হিসাব নিকাশ করে আমরা ঋণটা দিই। তো এই জন্যে কেউ কেউ যদিও বলেন, তবে হ্যাঁ, এই লাক্সারির জন্যে যে আমরা অনেক খরচ করি, এগুলো আমাদের কিছু কমাতে হবে। সরকারের ব্যয় সংকোচন নীতির মধ্যে রোহিঙ্গাদের জন্য নেয়া এই প্রকল্পকে বিলাসী ব্যয়ের আয়োজনও বলছেন বিশ্লেষকরা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাঙামাটির সাজেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 9 জন নিহত হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন আছে আরও 8 জন। আহত 8 জনকে উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। রাঙামাটি থেকে সহকর্মী মিশু মল্লিকের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। রাঙামাটির সীমান্ত সড়কে কাজ শেষে ট্রাকে করে ফিরছিলেন শ্রমিকেরা। সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের 90 ডিগ্রি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের 100 ফুট গভীর খাতে পড়ে দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 6 শ্রমিকের। বুধবার বিকেল 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এখনো নিহতদের কারো নাম পরিচয় শনাক্ত করা যায়নি। 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জায়গাটা হচ্ছে উদয়পুর 90 ডিগ্রি এলাকায় একটা ড্রাম ট্রাক উল্টে খাদে পড়ে যায়। 6 জন নিহত, 8 জন আহত। তাদেরকে এখন আপাতত খাগড়াছড়ি হসপিটালে প্রেরণ করা হচ্ছে আর কি। নিউজ ডেস্ক, দেশ টিভি।
উন্নত দেশগুলোতে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতেও মানতে হয় শৃঙ্খলা। কঠোর আইনের কারণে এসব দেশে দুর্ঘটনার হারও অনেকটা কম। দেশের সড়ক নিরাপত্তায় নানা আইন থাকলেও নেই সেসব মানার বালাই। একদিকে চালকদের অদক্ষতা আর প্রশাসনের গাফিলতিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এমন অবস্থায় সড়ক নিরাপত্তা আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ইউরোপ, আমেরিকা কিংবা জাপানের মতো উন্নত দেশগুলোতে সড়ক আইনে রয়েছে সাজার ভিন্নতা। ইউরোপে সর্বোচ্চ গতির সিগন্যাল অমান্য করলে সড়কের গোপন ক্যামেরা দেখে চালকের বাসায় জরিমানার চিঠি পাঠিয়ে দেয় ট্রাফিক পুলিশ। যুক্তরাষ্ট্রে গতিসীমা অমান্য করলে লাইসেন্সের পয়েন্ট বাতিল, জরিমানা এমনকি গ্রেফতারের বিধান রয়েছে। সর্বনিম্ন $150 থেকে সর্বোচ্চ $2500 জরিমানা গুনতে হতে পারে। আছে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ডের বিধান। কিন্তু এর ভিন্ন প্রেক্ষাপট যেন বাংলাদেশে। আইন আছে, নেই আইন মানার বালাই। 2018 সালে শিক্ষার্থী আন্দোলনের জেরে দেশে চালকদের সর্বোচ্চ 5 বছরের সাজার বিধান থেকে সড়ক পরিবহন আইন 2018 এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। গেল মাসে ওই আইনের অন্তত 12টি ধারার শাস্তি কমানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে 3টি অজামিনযোগ্য ধারাকে করা হয়েছে জামিনযোগ্য। সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন নিরাপদ সড়কচারী সংগঠন। জনগণের কথা, সড়ক দুর্ঘটনা রোধ করার বিষয়টা যতটা না মাথায় আছে তাদের, তার চেয়ে বেশি আছে যে তারা তাদেরকে খুশি করা, তারা যেটা বলে সেটাই তার সরকার শোনা। তো এই শুনতে গিয়ে আমরা যেমন বলি যে আনফিট গাড়িগুলো সড়কে চলতে দেওয়া যাবে না, কিন্তু আনফিট গাড়ি তো আপনার যে প্রচুর বেড়ে গেছে। নতুন আইনের মধ্যে যে কম্পেনসেশন ছিল, ফাইনের যে বিষয়টি ছিল, জরিমানার যে বিষয়টা ছিল, সেইগুলো বরঞ্চ আপনার যে পরিবহন সেক্টরের এই নেতারা তারা সরকারকে বলে আরও এটাকে কমানো হয়েছে। কমানোর জন্য আবেদন করে আবার এটাকে সংসদে পাঠানো হচ্ছে নতুন করে আপনাকে এই আইনটাকে দুর্বল করে পাস করার জন্য। চলতি বছর ঈদ মৌসুমে সড়ক, নৌ ও রেলপথে 419 দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 438 জনের। তাই নতুন করে সড়ক পরিবহন আইনটি নিয়ে ভাবা দরকার বলছেন বিশ্লেষকরা। দেখা যাচ্ছে গতিসীমা মানানোর জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পটে পুলিশ হয়তো স্পিড গান দিয়ে তারা মেজার করে, বাট যেটা হচ্ছে যে এটা কিন্তু সব জায়গায় না। বাট আমাদের প্রযুক্তির সহায়তা নিতে হবে যাতে আমরা স্পিড ক্যামেরার মাধ্যমে এটা যদি আমরা স্পিড ওভার স্পিড করছি কিনা সেটা আমরা মনিটরিং করি, তাহলে দেখা যাবে চালকদের ভিতরে কিন্তু গতিসীমা মেনে চলার একটা প্রবণতা তৈরি হবে এবং সকলের জন্য আইন প্রয়োগটা সমান হবে। বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে প্রাণ হারায় অন্তত 14 লাখ মানুষ। সড়কের দুর্ঘটনাকে মৃত্যুর 8ম প্রধানতম কারণও বলছেন WHO। এই অবস্থায় দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। চৈত্রের প্রখরতা শেষে বৈশাখ এলেও নেই জনজীবনে স্বস্তি। বেড়ে চলেছে তাপপ্রবাহ, নেই বৃষ্টির কোনো পূর্বাভাস। এতে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, কমে গেছে তাদের আয়। মাজহুল ইসলামের রিপোর্ট। উত্তপ্ত পরিবেশকে শীতল করতে এভাবেই পানি ছেটাচ্ছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। তবুও যেন কমছে না গ্রীষ্মের প্রখরতা। ঢাকার আকাশ যেন দিচ্ছে সাহারা মরুভূমির উত্তাপ। এই অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রয়োজনের তাগিদে যারা বাহিরে বের হয়েছেন। খুব গরমে তো গাড়ি চালান যায় না, আরো ভাড়া আরো কম, গরম বেশি আর দেয় না ভাই। গরম যে পরিমাণ পড়ছে, ভাড়া ভিত্তি কম, একেবারে কম। গরমের দ্বারা কেউ বাড়াচ্ছেও না ঠিক মতন, আর উঠতে যাচ্ছে না। কথা হাঁটলে পারে বাসাতে লাগবে, রিক্সায় উঠতে যাচ্ছে না। এই তো আমাদের অবস্থা খুবই খারাপ, আর ভিতরে ভাড়া নেই, যাও ভাড়া পায় টুকটাকগুলো কম কয়। এত গরম, এই গরমটা অসহ্য গরম, বাট যাইতে হইতেছে আমাদের, কারণ পরীক্ষার সামনে পড়তে হবে আমাদের। আর আপনার যে গাছগুলো আছে, গাছগুলো তো মানুষ বিনা বিচার কাটা ফলাইতেছে। গাছগুলো যদি সরকার যদি নিজের উদ্যোগে লাগাইতো, গরমগুলো কিছু লাঘব হইতো। তীব্র গরমে আরো বেশি অস্থিরতা যোগ হয়েছে তীব্র যানজটে। তবে কর্তব্যরত ট্রাফিক পুলিশ গরমেও নির্ভীকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রচুর গরম, মানুষের কষ্ট হচ্ছে। এই গরমে আমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও আমাদের তো রাস্তা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমাদেরকে জনসাধারণের চলাচলে যদি তারা থেমে থাকে রাস্তায়, তো আরও কষ্ট তাদের বেড়ে যাবে। তীব্র গরমে আমাদের খুবই প্রচণ্ড কষ্ট হচ্ছে। উইথ জনগণের স্বার্থে আমাদের কাজ করতে হয়। উইথ গাড়ি ঘোড়া, কিছু সংখ্যক গাড়ি ঘোড়া আমাদের সাথে খুবই খারাপ আচরণ করে। আবহাওয়া অফিস বলছে আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনা। এপ্রিল জুড়েই চলমান থাকবে এমন তাপদাহ। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং বাগেরহাট এই অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ যেটা আছে সেটা অব্যাহত থাকবে। এটার পরিবর্তন হতে গেলে আপনাকে ব্যাপক এলাকা জুড়ে এবং প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন, মাঝারি থেকে আরও বেশি হয়তো বা মাঝারি থেকে আরও বেশি।
তো এই মুহূর্তে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নগরায়নের নামে যেভাবে গাছ নিধন করা হচ্ছে তার প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজধানীবাসী। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। গরম বেড়ে গেলে বাড়ে বিদ্যুতের চাহিদা। এবছর তীব্র দাবদাহে চাহিদা অনেকটা বেড়েছে, তবে রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র ও হালকা শিল্প খাতে এখনও দেখা দেয়নি তেমন লোডশেডিং। বিপণী বিতান ও কারখানা সংশ্লিষ্টরা জানান, দিনে বিদ্যুৎ থাকে না 20 থেকে 30 মিনিট। আর বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি কেনায় নগদ অর্থের সংকট থাকায় ব্যয় সাশ্রয়ী ভূমিকায় বিদ্যুৎ বিভাগ। বিস্তারিত ইফতেখারের রিপোর্টে। সপ্তাহখানেক ধরে তীব্র দাবদাহে পুড়ছে দেশ, পুড়ছে রাজধানী। তাপপ্রবাহের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা। চলতি সপ্তাহে একদিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 16,500 মেগাওয়াট। বিপরীতে সর্বোচ্চ 16,233 মেগাওয়াট উৎপাদন সম্ভব হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায় কাজ করছেন শ্রমিকরা। তারা জানান, এবার লোডশেডিং এর মাত্রা কম। মাঝে মধ্যে আর কি 10-15 মিনিটের জন্য যায়, আবার চলে আসে। মনে করেন যে দেখা যায় সপ্তাহে 2-1 দিন হয়তো 1 ঘন্টা থাকে না, সেটাই দেখা গেছে অনেক 2-3 বার যায়, আবার অনেক সময় একবার যায়, কিন্তু কারেন্ট যায় না যে তা না, কারেন্ট যায়। রাজধানীর বিভিন্ন মার্কেট আর বিপণী বিতানের দোকানিরাও জানান, পর্যায়ক্রমে লোডশেডিং হচ্ছে। রাত 8টায় বন্ধ হয়ে যাবে সব বিপণী বিতান। দিনে 1-2 বার কারেন্ট চলে যায় আমাদের এখানে। লাইনটা আপনার গুলাতে লোড কুলাতে না পারে, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এক সাইড বন্ধ করে এক সাইড চালু করে, এরকম। আবার অনেক সময় দেখা গেছে লোডশেডিং পুরোটাই হয়ে যায়, মানে কারেন্ট চলে যায়। 8টা পর্যন্তই মার্কেটে কারেন্ট থাকবে, এরপরে মার্কেটে কর্তৃপক্ষই কারেন্ট অফ করে দেবে। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলছেন, 20,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। তবে জ্বালানি খরচ নিয়ন্ত্রণে কিছুটা রক্ষণশীল বিদ্যুৎ বিভাগ। আমাদের যে উৎপাদনের জন্য যে জ্বালানির প্রয়োজন, সেই জ্বালানির সরবরাহের ক্ষেত্রে আমরা একটু বলতে পারেন যে কিছুটা কনজারভেটিভ ওয়েতে আমরা আগাচ্ছি। একে তো হলো যে বৈশ্বিক জ্বালানির একটা সংকট তো আমাদের আছে, যেহেতু আমদানি করি আমরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আপনি জানেন যে একক ক্রেতা হিসাবে তাদের যে গড় ক্রয় মূল্য এর থেকে বিক্রয় মূল্য কম, কারণ আমরা 1,70,00,000 গ্রাহকরে, যাদেরকে আমরা বলি লাইফ লাইন গ্রাহক, প্রায় অর্ধেক দামে তাদেরকে আমরা বিদ্যুৎ, এরকম সাবসিডি অনেক ক্ষেত্রে দিতে হয়। ফলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা ক্যাশ ক্রাইসিস যাচ্ছে। তবে চাহিদা বৃদ্ধির সাথে উৎপাদনও বাড়ানো হবে বলে জানান এই কর্মকর্তা। 16,233। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলে 3 ফসলি জমিতে পুকুর খননের বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতি ও পরিবেশের উপর। এতে একদিকে কমছে আবাদি জমির পরিমাণ, অন্যদিকে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ধান চাষ করতে না পেরে চরম বিপাকে হাজার হাজার কৃষক। এ নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও বন্ধ হয়নি পুকুর খনন। সিরাজগঞ্জ প্রতিনিধি সায়েমউদ্দিনের প্রতিবেদন। বদলে যাচ্ছে সিরাজগঞ্জের চলনবিলের প্রকৃতি ও পরিবেশ। প্রতিদিনই 3 ফসলি জমি অপরিকল্পিতভাবে খনন করে তৈরি হচ্ছে পুকুর। এতে আশেপাশের খাল নালা বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ধানের চেয়ে মাছ চাষ লাভজনক হওয়ায় চলনবিলে বাড়ছে পুকুরের সংখ্যা। গেল কয়েক বছরে তৈরি হয়েছে 3 থেকে 4 হাজারের বেশি পুকুর। এতে পরিবেশ ও সার্বিক কৃষি ব্যবস্থাপনার ওপর পড়ছে বিরূপ প্রভাব। কৃষকরা জানান, অসাধু কর্মকর্তা ও প্রভাবশালীদের কারণে বন্ধ করা যাচ্ছে না পুকুর খনন। এতে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ধান চাষ। পরিবেশ একবার পাল্টে যেতেছে। কৃষকের যে অবস্থা, ঢাকা ছাড়ার বাদ নাই, আমার ঢাকা যা হামলা বাসা নাকবো, রিক্সা চালান নাকবো। আমরা পুকুর কাটতেছে, রাস্তাঘাট আটকা দিছি, পানি যাওয়ার এই পুকুর কেটিয়ে রাস্তাঘাট আটকা দিছে, পানি যায় না। ধানের আবাদ কমতেছে, কিন্তু আবার জমিওয়ালারা ওই দিক দিয়ে টাকা বেশি পাইতেছে। কিন্তু বাংলাদেশে আপনার এই খাদ্যর ইটো কমে যেতেছে, যে খাদ্যের একটু উৎপাদন হয়েছে ধান, সেইটা কমে যাচ্ছে। তবে প্রকৃতি ও জীব বৈচিত্র্য রক্ষা সহ সার্বিক কৃষি ব্যবস্থাপনায় বিরূপ প্রভাব ঠেকাতে আইনি ব্যবস্থা সহ কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। প্রতি বছরই নতুন নতুন পুকুর এখানে খনন হচ্ছে। তো আমাদের কাছে যে অভিযোগগুলো আসে, আমরা উপজেলা প্রশাসনকে জানাই, থানাকে জানাই, তারা অভিযান পরিচালনা করে এবং এবছর অনেকগুলো মামলাও হয়েছে। কৃষক ভাইদেরকে এখানে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই ভূমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করে এটা ঠিক না। আর অপরিকল্পিত পুকুর খনন বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক স্যার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা এখানে কাজ করে যাচ্ছি। যে পুকুরগুলো খনন করা হচ্ছে এটি আসলে অবৈধ এবং মানে আইন বহির্ভূত। আমরা যদি কোনো মাধ্যমে খবর পাই যে কোনো জায়গায় পুকুর খনন হচ্ছে অবৈধভাবে,
তাহলে সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। চলন মিলের কৃষি জমি ও পরিবেশ রক্ষায় যত্রতত্র পুকুর খনন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। ব্যবসায়ীদের দখলে খাগড়াছড়ি পৌর এলাকার ফুটপাত, সড়কের উপর বসছে বাজার, ভোগান্তিতে পথচারীরা, নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। দফায় দফায় স্বর্ণের দাম বাড়ায়, রাজশাহীর স্বর্ণ ব্যবসা মন্দা। বেশি দামের কারণে স্বর্ণকার পট্টিতে কমেছে ক্রেতার সমাগম। সেই সঙ্গে গহনা তৈরি কম হওয়ায় সংকটে পড়েছেন এই শিল্পের কারিগররা। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। একটা সময় রমরমা অবস্থা ছিল রাজশাহীর স্বর্ণকার পট্টির। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কারিগররা ব্যস্ত থাকতেন, নিপুণ হাতের নকশাই করতেন গহনা। এখন তাতে ভাটা পড়েছে, আয় কমেছে কারিগরদের। কম হওয়ার একটা কারণ গোল্ডের দাম অনেক বেশি, সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে। আমরা দিনে 400 বা 300 বা 500 ইনকাম করেছি, কিন্তু এখন ওই তুলনায় দেখা যাচ্ছে তার থেকেও নিম্নের দিকে নেমে যাচ্ছে। উৎসব পার্বণ ঘিরেও ছিল নারীর গহনা তৈরির ঘটা, কিন্তু স্বর্ণের দাম দিন দিন বাড়তে থাকায় সেখানে লাগাম টানতে বাধ্য হচ্ছে মানুষ। ফলে কমেছে ক্রেতা, দোকানগুলোতে আগের মতো নেই বিক্রি কিনেই। একটা গচ্ছিত টাকা আগে থেকে করে রাখতো যে আমরা ঈদের সময় স্বর্ণ নিয়ে আমরা নতুন জামা কাপড় যেরকম নেবো স্বর্ণ ওর সাথে অ্যাড করব, কিন্তু এখন সেটা মানে সাধ্যের বাইরে চলে যাচ্ছে। সেই কারণে দাম, এই কারণে সেই প্রবণতা কমে গেছে। এখন সারা বছর অর্থ জমিয়ে তারা কিছু না কিছু অর্নামেন্টস তৈরি করতে পারত। আমরা সেই কাস্টমার আজকে হারিয়ে ফেলেছি, যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী প্রায় বিলুপ্তির পথে। রাজশাহী জুয়েলার্স মালিক সংগঠনের নেতারা বলছেন, প্রতিদিনের 5 কোটি টাকার ব্যবসা এখন এসে ঠেকেছে 1 কোটিতে। সরকারের সহযোগিতা না পেলে এই ব্যবসা টেনে নেওয়া কষ্টকর হয়ে পড়বে তাদের জন্য। সরকার যদি আমাদের সহযোগিতা করতো তাহলে আমরা হয়তো এই ব্যবসাটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারতাম। বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দেশেও বাড়ছে। সেই সঙ্গে দেশের বাইরে থেকে আসছে তৈরি গহনা, যা এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা বলছেন কারিগর মালিকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনও মাঠে তৎপর আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের স্বজনরা। তাদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন কেন্দ্রীয় নেতারা। তবে কী ধরনের শাস্তি হবে সেই সিদ্ধান্ত দিবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেসব কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রী এমপিরা স্বজনকে ফেরাতে পারেননি তাদেরকেও দিতে হবে খেসারত। 30 এপ্রিল দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দলীয় প্রতীকবিহীন উপজেলা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে 8ই মে। মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের নির্বাচনে অংশ না নিতে নির্দেশ দিয়েছিলেন দলীয় প্রধান, কিন্তু বাস্তবতা ভিন্ন। দলীয় প্রধানের নির্দেশ অমান্য করে ভোটের মাঠে থেকে গেছেন এমপি মন্ত্রীদের বেশিরভাগ স্বজন। এতে প্রশ্ন দেখা দিয়েছে দলীয় শৃঙ্খলা নিয়ে। দলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা বলছেন, ভোটের আগ মুহূর্ত পর্যন্ত সরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। তবে যেসব মন্ত্রী কিংবা এমপি বা কেন্দ্রীয় নেতার স্বজনেরা নির্দেশনা অপেক্ষা করে শেষ পর্যন্ত ভোটের থেকে যাবে, তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। দলের নিজস্ব অনেক পদ্ধতি আছে, তাকে ভবিষ্যতে পদ থেকে সরিয়ে দেওয়া, বা অনেক দেখা যাবে যে অনেক সিনিয়র এমপি আছে, হ্যাঁ, কিন্তু তারা দেখা মনে হয় তারা এবারে মন্ত্রী হবেন স্বাভাবিকভাবে, কিন্তু মন্ত্রিসভা যখন গঠিত হয় তাদের নাম খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তো সুতরাং কেন নাম খুঁজে পাওয়া যায় না? নিশ্চয়ই দলে তিনি এমন কিছু বিষয় আছে যে কারণে মাননীয় সভানেত্রী তার এই সহকর্মীকে পরোক্ষভাবে একটা শাস্তি দিলেন। মাত্র যে দল থেকে বহিষ্কার করা, সাসপেন্ড করা, শোকজ করা, এইটাই ব্যবস্থা তার তো না। একজন দায়িত্বশীল পদধারী সম্মানিত, যিনি মন্ত্রী ছিলেন, দলের সর্বোচ্চ পদ তিনি বহন করছেন, 8 বার এমপি নির্বাচিত হয়েছেন, তার সাথে যদি দলের সেক্রেটারি জেনারেলের তার রুমের মধ্যে বাকবিতনটা যা হয়েছে সেটাই যখন পত্রিকায় নিউজে চলে আসছে, এটাই তো তার জীবনের বড় একটা পানিশমেন্ট। এটা দলীয় প্রধানের নির্দেশের পরও মনোনয়নপত্র না হওয়াকে দুঃখজনক বলছেন কেন্দ্রীয় নেতারা। বলেন, পরিবারের কাছে অনেকেই অসহায়। তারা যেটা করছেন, দলীয় হাইকমান্ডের নির্দেশ অমান্য করে নিজের আত্মীয় স্বজনের প্রার্থী হিসেবে রাখছেন, যদি রেখে দেন শেষ পর্যন্ত, এটা অত্যন্ত দুঃখজনক এবং তার রাজনৈতিক জীবনের জন্য একটা বড় একটা বললাম যে একটা
বড় ব্ল্যাক স্পট হিসেবে এটা তার সবসময় এটা বয়ে বেড়াতে হবে। কিছু কিছু ক্ষেত্রে অনেকে পরিবারের কাছে অসহায় হয়ে যায়। যে সমস্ত মানুষ বড় বড় পদে আছেন, তাদের যারা স্বজন আছে, পরিবারের সদস্য আছে, তাদের একটু অনুধাবন করা উচিত যে যে মানুষটি একটা বড় নেতা, বড় পদে আছেন, তার কারণে পরিবারের সবাই কিন্তু সম্মানিত হয়, সবাই কিন্তু নেম ফেম বাড়ে। তো যে গাছটি ফল দিচ্ছে সেই গাছটিকে কেটে ফেলাটা পরিবারের সদস্যদের উচিত নয়। 30শে এপ্রিল দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সহ দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তির বিষয়ে নির্দেশনা দিবেন বলে জানান সাংগঠনিক সম্পাদকেরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বিরোধী মত দমনে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহারের কারণে রাজধানীতে তেমন জোরালো আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি। এমন বাস্তবতায় 2 মহানগর কমিটিকে শক্তিশালী করে আবারও রাজপথে নামতে চায় দলটি। মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নেতারা বলছেন, বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে নতুন কমিটিতে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 28 অক্টোবর পরবর্তী 7 জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত এক দফা দাবি আদায়ে সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো রাজপথে সরব থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর অব্যাহত তৎপরতায় রাজধানীর রাজপথে তেমন দাঁড়াতেই পারেনি আন্দোলনের নেতৃত্ব দেয়া দল বিএনপি। 7 জানুয়ারির নির্বাচনের পর জনগণের শক্তিকে কাজে লাগিয়ে আবারও রাজপথে সরব হতে চান দলটির নেতাকর্মীরা। দলের নেতারা বলছেন, আগের যে কোনো সময়ের চেয়ে এখন তারা আরো বেশি শক্তিশালী, উজ্জীবিত। নির্যাতন তো আমাদের উপর অনেক হয়েছে, তারপরে আমি মনে করি আমাদের নেতাকর্মীরা তাদের মনোবল ভাঙেনি, বরং আমাদের ইমানি শক্তি, দলের প্রতি আমাদের ভালোবাসা সেটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ আমাদের সাথে বলে, হ্যাঁ কে বললেন জনগণ আমাদের সাথে, কে বলি যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল তারা কিন্তু কেউ কেন্দ্রে যাননি। তো এই জনগণের যে ভালোবাসা, জনগণ আমাদের প্রতি যে জনগণের যে সমর্থন, এতে আমাদের মানসিক শক্তি আমি মনে করি আরও বৃদ্ধি পেয়েছে। মহানগরের নেতারা বলছেন, সামনের আন্দোলন সংগ্রামের ফসল ঘরে তুলতে অতীত আন্দোলনে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন করতে নেওয়া হয়েছে উদ্যোগ। যারা যোগ্য, যারা সাহসী, যাদেরকে দিলে সংগঠন ভালো কাজ করবে তাদেরকে আমরা এখানে মূল্যায়ন করব, আর যারা টোটালি মাঠে ছিল না তাদেরকে টোটালি বাদ দিয়ে দেবো। এবং সে যেই হোক না কেন, এই জায়গায় কোনো রকম কোনো এক্সকিউজ করার কোনো সুযোগ নেই। অতীতের ভুল ত্রুটি শুধরে নতুন করে আন্দোলন গড়ে তোলার কাজ চলছে বলেও জানান মহানগরের নেতারা। অবাধ সুষ্ঠু নির্বাচনে যেটা দাবি আমাদের, সেই দাবির জন্য আমাদের আন্দোলনের যে কর্মসূচি, এই বিষয়গুলি নিয়ে আমাদের হাইকমান্ড অলরেডি কাজ করছে, এবং তার ভিতরে আমরা সাংগঠনিক যে কার্যক্রমগুলি রয়েছে, যেখানে আমাদের দুর্বলতা ছিল, সেই দুর্বলতাগুলো কাটিয়ে আমরা যাতে আরও সুসংগঠিত হয়ে আমরা মাঠে নামতে পারি এবং আমাদের দাবি আদায় করতে পারি, মানুষের জনগণের দাবি অধিকার আদায় করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। একটি কথা মনে রাখতে হবে, আমরা হচ্ছি নিরস্ত্র, আমাদের কাছে কোনো অস্ত্র নেই। আর প্রশাসন বা আওয়ামী লীগের লোকজন তারা অস্ত্র নিয়ে আমাদেরকে উপর হামলা করেছে, আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে, মারছে, হত্যা করেছে, গুম করেছে। এত নির্যাতনের পরে তো আমাদের দল ইনশাল্লাহ এখন আমরা রাজপথে সমাবেশ, মিছিল, মিটিং করতে সক্ষম। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে 26 এপ্রিল নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে সমাবেশ হওয়ার কথা থাকলেও তীব্র তাপদাহের কারণে কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। ভারতের লোকসভা নির্বাচনে 400 আসনে জয়ের স্বপ্ন পূরণে অনেক কাঠখড় পোড়াতে হবে বিজেপিকে, দক্ষিণাঞ্চলের চোখ মোদির। খাগড়াছড়ি পৌর শহরের অধিকাংশ ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে। ফার্নিচার, রড, সিমেন্ট ও টিন সহ দোকানের পণ্য সামগ্রী ফেলে রাখা হচ্ছে ফুটপাতে। সড়কের উপর বসছে বাজারও। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। শুধু তাই নয়, এতে পর্যটন শহর খাগড়াছড়ির সৌন্দর্য নষ্ট হচ্ছে। খাগড়াছড়ি থেকে অপু দত্তের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। খাগড়াছড়ি পৌর শহরের মিলনপুর, আদালত সড়ক, শহীদ কাদের সড়ক, মসজিদ রোড, কলেজ রোড, পানখাইয়া পাড়া সহ বিভিন্ন ফুটপাত এখন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের দখলে।
এইসব জায়গায় সড়কের ওপর বিভিন্ন পণ্য সামগ্রী রেখে চলছে বেচাকেনা। মাঝে মধ্যেই বাজারের মধ্যে ট্রাক রেখে খালাস করা হচ্ছে মালামাল। কলেজ রোড সড়কের দুপাশে অসংখ্য ট্রাক, মিনি ট্রাক, পিকআপ, চাঁদের গাড়ি, জিপ ও সিএনজি সহ গাড়ি পার্কিং করে রাখা হয় দিনের পর দিন। এতে সড়কের সৃষ্টি হয় যানজট। ফুটপাতে হাঁটতে না পেরে ক্ষুব্ধ পথচারীরা। অবাধে ফুটপাত দখল হওয়ার কারণে আমরা পথচারীরা অবাধে চলাচল করতে খুব কষ্ট হয়। দাদা দুপুর করে করে সব গাড়ি আটকে থাকে যাইতে পারি না সব সময়। রাস্তাটা ঠিক না পর্যন্ত আমরা অনেক কষ্টে আছি। মিলনপুর সড়কে পুরো ফুটপাত ফার্নিচার ব্যবসায়ীদের দখলে। এতে স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হয়। পাহাড়ি কৃষকরা বিভিন্ন কৃষি পণ্য মাথায় করে বাজারে আসেন। এতে নানা অসুবিধা সহ দুর্ঘটনার শিকারও হচ্ছেন তারা। ফুটপাতের বিভিন্ন গাড়ি, হুন্ডা, সিএনজি, তারপরে ফার্নিচারের মাল এগুলো তো রাখাতে আমাদের ফুটপাতে অনেক বেদন ঘটে। এই ফুটপাত যদি দখলমুক্ত হয় সাধারণ মানুষ সুন্দরভাবে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। এই পরিকল্পিতভাবে যেন এই ফুটপাত মুক্ত করে মানুষকে নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেওয়া হয়। আগামী জুনের মধ্যে শহরের ফুটপাত দখলমুক্ত করার কথা জানিয়েছেন পৌর মেয়র। আমরা কাজ শুরু করে দিয়েছি, শহর উন্নয়নের কাজ আমরা করতেছি এবং এই শহর উন্নয়নের কাজগুলা আমি চাচ্ছি এই যে আগামী জুনের মধ্যে শহর উন্নয়নের কাজগুলা যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি ফুটপাত দখলমুক্ত করার জন্য কাজে লেগে যাব। খাগড়াছড়ি শহরকে ফুটপাত মুক্ত ও পথচারী চলাচল নিরাপদ করতে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা শহরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। শেয়ার বাজারে দরপতন ঠেকাতে সার্কিট ব্রেকারের নতুন সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। বুধবার BSECর চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয় নতুন সীমায় একদিনে শেয়ারের দর সর্বোচ্চ 3% কমতে পারবে। ফ্লোর প্রাইসে থাকা 6 কোম্পানির ক্ষেত্রে নির্দেশনা কার্যকর হবে না। নতুন এই নির্দেশনা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানান BSEC মুখপাত্র। লেনদেন বন্ধের লক্ষ্যে বিনিয়োগকারীদের স্বার্থে এবং পুঁজিবাজারের উন্নয়নে এই নতুন ডাউন অর্ডারের এই নতুন 3% সার্কিট ব্রেকার ইম্পোজ করা হয়েছে এবং যা আগামীকাল থেকে রানা প্লাজা ট্র্যাজেডির প্রায় এক যুগেও দোষীদের বিচার না হওয়া এবং পাওনা না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন নিহত আহতদের স্বজনরা। শ্রমিক নেতারা বলেছেন এত দিনেও বিচার কাজ শেষ না হওয়া জাতির জন্য লজ্জার। সাভার প্রতিনিধি শাহিনুর রহমান শাহিনের তথ্য ছবিতে রিপোর্ট। পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে 2013 সালের 24 এপ্রিল। এদিন সাভারের রানা প্লাজা ধসে 1135 শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন কয়েক হাজার। দুঃসহ সেদিনের স্মৃতি স্মরণে বুধবার সকাল থেকে সাভারের রানা প্লাজায় চলে শ্রদ্ধা নিবেদন। আহত নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। তবে আক্ষেপ একটাই, দোষী রানার বিচার হয়নি এখনো। বছরের পর বছর একই কথা বলতে বলতে না রানার বিচার হচ্ছে না, আমরা সুবিচার পাচ্ছি না, আমাদের একটা ঠিকঠাক গতি হচ্ছে। বলতে চাই যে রানা প্লাজার মতো দুর্ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে। আমাদের এখন একটাই দাবি এবং আমাদের যে সকল কর্মক্ষেত্র আছে সকল কর্মক্ষেত্র হবে নিরাপদ, শ্রমিক বান্ধব। আমি অনেকেই আহত এখনো, আমি কোনো কর্মতে এখনো ফিরে যেতে পারতাছি না, আমি কোনো কাজ কাম করতে পারতাছি না। আমারে ওই রানা প্লাজার আহত এর থেকে টার্সিসে থেকে আমার চিকিৎসা দিতেছে সিআরপির ওইখান থেকে, এখন আমি চিকিৎসা অবস্থায় আছি আর কি। বুধবার সকালে সাভারের রানা প্লাজায় নিহতদের স্মরণে নির্মিত শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রমিক আন্দোলনের নেতাকর্মী সহ আরো অনেকে। আন্দোলনকারীরা বলেন এমন ঘটনায় এখনো দোষীদের বিচার কাজ শেষ না হওয়া জাতির লজ্জা ছাড়া আর কিছুই নয়। 6 মাসের মধ্যে যে নির্দেশ দেওয়া হয়েছে যে 6 মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে, আমরা চাই দ্রুত মালিকরা দোষীরা শাস্তি পাবে এবং শ্রমিকদের ভুক্তভোগীদের মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণ চাই আমরা। সেই শ্রমিকদের এক জীবনের আয়ের সমান তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আজ যে প্রায় 2500-এর মতো শ্রমিক আহত হয়েছে,
তাদেরকে আমরা উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং শ্রমিককে কারখানাগুলোর কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে। রানা প্লাজা ধসের ঘটনার তদন্ত কাজ শেষে নিম্ন আদালতে বিচার হয়েছে বলে জানান শিল্প পুলিশের এ কর্মকর্তা। এটা আদালতের বিচার্য বিষয়। আমি মনে করি যে এই বিষয়টা আদালত অবশ্যই কাজ করছে, হয়তো একটু সময় লাগতেছে। সবকিছু যেহেতু আদালতের বিচার্য বিষয়, এই বিষয় নিয়ে আসলে আমাদের কথা বলাটা মনে হয় সমীচীন হবে না। তবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা সকল সংস্থার সাথে সমন্বয়পূর্বক আমাদের চেষ্টা অব্যাহত আছে যাতে আর দ্বিতীয় কোনো এই ধরনের ঘটনা না ঘটে। নিউজ ডেস্ক, দেশ টিভি।